নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আমরা আলোচনা করব এমন কিছু ক্রিটিক্যাল সমস্যা নিয়ে যে সমস্যাগুলো নিয়ে আপনি ব্যতিব্যস্ত। মডার্ন ট্রিটমেন্টের তত্ত্বাবধানে গিয়েও আপনার সমস্যার সমাধান হচ্ছে না, দীর্ঘদিন ধরে মেডিসিন খাওয়ার পরেও কোনো রকমের সুরাহা আপনার মিলছে না, বা ক্রিটিক্যাল সমস্যাগুলোর জন্য আপনাকে অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছে, যে অপারেশনের রেজাল্ট কি আসবে সেই নিয়ে আপনার ডাক্তার বাবুরাও কিন্তু সন্দিহান। তো সেখানে বলবো যে আপনি যখন হতাশাগ্রস্ত, নিরাশার অন্ধকারে ডুবে যাচ্ছেন, ঠিক সেই সময় আপনার হাতটা শক্ত করে ধরতে পারে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। কেন এতটা জোরের সাথে বলছি? আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রাচীন শাস্ত্র আয়ুর্বেদ, তবে একটা সময় ছিল যে সময় হয়তো আয়ুর্বেদকে আমরা হারাতে বসেছিলাম, কিন্তু আয়ুর্বেদের যে শক্তি, সেই পাওয়ার তো অবশ্যই আয়ুর্বেদের মধ্যে রয়েছে। সেই আয়ুর্বেদকে অনেক বেশি আধুনিক করা, সেই আয়ুর্বেদকে আরো বেশি কাজে লাগানো, অত্যাধুনিক মেডিসিন আয়ুর্বেদের নিয়ে আসা যারা পেরেছেন তারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা আর এই সংস্থার সঙ্গে যুক্ত অভিজ্ঞ স্টাফেরা। প্রত্যেকের তত্ত্বাবধানে এনবিপি প্রমাণ করেছেন আয়ুর্বেদ ছিল, আয়ুর্বেদ আছে, আয়ুর্বেদই থাকবে। আয়ুর্বেদ অপারেশন ছাড়া আপনাদের ভালো করতে পারে, আয়ুর্বেদ অল্প কিছুদিন মেডিসিন খাইয়ে আপনাকে সুস্থ করতে পারে, কোনো রকম সাইড এফেক্ট ছাড়া আপনাকে দীর্ঘদিন পর্যন্ত একটা ভালো রেজাল্ট দিতে পারে। তবে আমাদের কাছে আয়ুর্বেদের সংজ্ঞা শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আজকেও একটি ভয়ঙ্কর সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যাটা অনেক ক্ষেত্রে ক্যান্সারের থেকেও বেশি আতঙ্কের হয়ে দাঁড়ায়। সেই সমস্যার কথা অবশ্যই শুরু করব বলা, কিন্তু তার আগে অবশ্যই ওয়েলকাম জানাবো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএম ডক্টর এ হালদার। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং যেহেতু বললাম যে রোগটি ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর, ভাবছেন যে ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারে? হ্যাঁ, হতে পারে। তার নাম অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিস। কেন এই রোগটা এতটা বেশি ভয়ঙ্কর, কি এর সংজ্ঞা, কেমন চেহারা এই রোগটার, সবটা ডাক্তারবাবুর কাছ থেকেই প্রথমে শুনে নেব। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিস হচ্ছে আমাদের যেটা স্টার্টিং হয়, আমাদের শরীরের মধ্যে কিছু কিছু হাড়ের মধ্যে ক্যালসিফিকেশন হতে থাকে, এক্সট্রা ক্যালসিয়াম জমতে থাকে, এবং সেখান থেকে কি হয়, আমাদের স্পাইনাল কর্ডের গ্যাপগুলো আস্তে আস্তে কমে যায়, একটার সাথে একটা ইনট্যাক্ট হয়ে যায়, এবং সেটা যদি ঠিকঠাক মতো এটা ট্রিটমেন্ট না হয়, আস্তে আস্তে কি হয়, গোটা স্পাইনটা আস্তে আস্তে বেঁকে যায়, এবং তার সাথে সাথে ব্যথা যন্ত্রণা তো থাকেই। আর এইটাকে কেন বলা হচ্ছে ক্যান্সারের থেকে ভয়ঙ্কর, কারণ হচ্ছে ক্যান্সারের জন্য আছে আমাদের কিছু কিছু মডার্ন প্যাথিতে যেটা থাকে সেটা হচ্ছে কেমো থাকে, রেডিয়েশন থাকে, কিন্তু এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিসের এখনও পর্যন্ত অ্যালোপ্যাথি কিংবা অন্যান্য প্যাথিতে ট্রিটমেন্ট কিন্তু আসেনি। এসেছে কয়েকটা ইঞ্জেকশন, যার দাম অনেক বেশি, একটা ইঞ্জেকশনের দাম অনেক বেশি, এবং সেখানেতে 6 থেকে 7খানা সেই ইঞ্জেকশন লাগে, তাও কিন্তু সেটাতে সুস্থ হয়েছে এরকম কিন্তু খুব কম দেখা যাচ্ছে, বা দেখাই যায় না। এরকম আমাদের কাছে তো আসছে অ্যাঙ্কোলাইজিংয়ের পেশেন্ট, যারা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করেছে বা লাখ লাখ টাকা দিয়ে ওনারা ইঞ্জেকশনটা কিনে ইউজ করেছেন, কিন্তু তারপরও দেখা গেছে যে এই রেজাল্ট জিরো। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বলবো যে এই রোগটাকে নিয়ে চিন্তা নেওয়ার কোনো কারণ নেই, এই রোগের সুন্দর ট্রিটমেন্ট আছে। আপনাকে পরবর্তী ক্ষেত্রেও বলে দেবো, এখানেও বলে দেবো কীভাবে ট্রিটমেন্ট হবে, কীভাবে আপনাকে সুস্থ করব। আপনি শুধু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে আমাদের সাথে যোগাযোগ করুন। একদম। আজকে অ্যাঙ্কোলাইজিং এর মতন ভয়ঙ্কর এই সমস্যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব শুধুমাত্র আপনাদের জন্য। তবে ফোনে কেউ আছেন। নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার। আমি মটনগ্রাম থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম বলতে কিছুদিন আগে আমাকে কুকুরে কামড়েছিল, তো আমি ইনজেকশন নিয়েছিলাম। হ্যাঁ, তো রিসেন্টলি বাড়ির কুকুর, ওকে ইনজেকশন দেওয়া আছে, মানে তারপর দেওয়া হয়েছে, তারপরেও কামড়েছে। তো এক্ষেত্রে কি আমাকে ইনজেকশন আবার নিতে হবে? আপনি কতদিন আগে নিয়েছেন? মাসখানেক আগে নিয়েছেন। আপনার যেটা দরকার সেটা হচ্ছে একটুখানি পঞ্চকর্ম দরকার, ঠিক আছে? যদি কিছু টক্সিক সাবস্টেন্স থাকে,
যদি এটার কিছু টক্সিক জিনিস থাকে এখনো পর্যন্ত রয়ে যায়, তাহলে আপনি পঞ্চকর্ম থেরাপিটা ইউজ করুন, কয়েকদিন পঞ্চকর্ম থেরাপিটা নিন, তাহলে ভবিষ্যতে এইটাকে নিয়ে আর কোনো রকম চিন্তা থাকবে না আপনার। একদম। আসলে এই ধরনের সাজেশনগুলো যে বর্তমানে আপনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে জানতে চাইছেন, সেটা বারংবার প্রমাণ করে যে আয়ুর্বেদের পাওয়ারটা আপনারা বুঝতে পেরেছেন, এনবিপির ক্ষমতাটা কিন্তু আপনারা জানতে পেরেছেন। সে কারণে ওই মডার্ন ট্রিটমেন্টকে ছেড়ে এখন কিন্তু এনবিপি ছাড়া আপনারা কিছু বুঝতে বা ভাবতে পারছেন না। যাই হোক, আমরা আলোচনায় ফিরবো আবারও অ্যাঙ্কোলাইজিং নিয়ে। ডাক্তারবাবু, আমরা তো বলি বাতের ব্যথা, অস্থির সমস্যা, এই সব কিছুর বোধহয় অনেকটাই ঊর্ধ্বে অ্যাঙ্কোলাইজিং। মানে কেন এই রোগটা সূচনা, কেন এই রোগটা আমার এলো, এরকম তো প্রশ্ন অনেকের থাকতে পারে। এখানে যেটা বড় কথা সেটা হচ্ছে কিছু লাইফস্টাইল থাকে, কিছু খাবার দাবারের থাকে যেখানেতে ক্যালসিয়ামের ইনটেকটা অনেক বেশি করে। তো যখনই ক্যালসিয়ামের ইনটেকটা বেশি হচ্ছে তখন আমাদের এক্সট্রা ক্যালসিফিকেশন হচ্ছে, আমাদের বিভিন্ন জয়েন্টের মধ্যে সেই ক্যালসিয়ামগুলো এক্সট্রা জমা হয়। এবং সেটা যদি ঠিকঠাকভাবে ওই সময়তে স্টার্টিংয়েতে যদি ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট ওটা না হয়, যে আমার সামান্য একটু ব্যথা শুরু হলো, একটু মুভমেন্টে খুব অসুবিধে হচ্ছে, মনে হচ্ছে যেন স্টিফ হয়ে যাচ্ছে আমার ঘাড়টা, এরকম লক্ষণ যদি থাকে, তাহলে শুরুতেই যদি সেইটাকে আমরা দেখিয়ে ট্রিটমেন্ট করাতে পারি, তাহলে আস্তে আস্তে কী হবে, সেটা বেঁকে যাবে না। এবং যখনই এটা বেঁকে যাবে, যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করেন, তাহলে কিন্তু যখনই এটা বাঁক ধরবে, আমাদের স্পাইনালটা যখনই এরকম বেঁকে যাবে, সামনের দিকে ঝুঁকে যাবে মানুষ, এবং আস্তে আস্তে কী হবে, বেড রিডেন্ট হয়ে যাবে, তখন কিন্তু সেখান থেকে আরও বেশি কঠিন হয়ে যায়। এবং এর সাথে সাথে যন্ত্রণা, এর একটা খুবই একটা কমন জিনিস, কমন সিমটম হচ্ছে এর প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হবে, যেখানে দেখা যায় যে পেনকিলারও কাজ করছে না। তো সেই জায়গাটাতে যদি না যান, সেই জায়গাটাতে সেই স্টেজে যদি না পৌঁছাতে চান, তাহলে শুরুতেই আপনার যখন এরকম মনে হচ্ছে যে আমার ঘাড়টা স্টিফ হয়ে যাচ্ছে, কিংবা আপনি আমাদের কাছে এলেন, এর একটা রিপোর্ট থাকে, সেই রিপোর্টটা যদি আমরা শুরুতেই করিয়ে নিই, দেখা যাবে যদি সেটা পজিটিভ থাকে এবং আস্তে আস্তে যদি সেটা ট্রিটমেন্ট চালু করা হয়, তাহলে ভবিষ্যতে ওই জায়গায় যাবেন না। আর এটা সবথেকে বড় জিনিস হচ্ছে, বারবার বলে রাখবো, এই ধরনের রোগ শুরুতেই ট্রিটমেন্ট করান এবং এইটাকে বড় হতে দেবেন না, ফেলে রাখবেন না। একদম। কারণ বহু ক্ষেত্রে আমরা এরকম অনেক উদাহরণ পেয়েছি যে অ্যাঙ্কোলাইজিং এর যন্ত্রণা বা এর কষ্ট সহ্য করতে না পেরে অনেকে সুসাইড পর্যন্ত কিন্তু করতে গিয়েছে। আপনাদের ভয় দেখাচ্ছে না এই কথাটা বলে, আপনাদের কিছুটা সতর্ক করছি। যখনই বুঝতে পারছেন এই ধরনের সমস্যা আপনার চলে এসছে, আপনার রিপোর্ট প্রমাণ করছে, আপনার ডক্টর আপনাকে জানান দিচ্ছে, তখন একটু সচেতন হন। তবে ডাক্তারবাবু, একটু সিমটমটাও জানতে চাইবো, যে কোনটা আমার বাতের সমস্যা, কোনটা আমার অস্টিওআর্থারাইটিস, নাকি এটা আমার অ্যাঙ্কোলাইজিং, আমি এই তফাৎটা কি করে করব? অস্টিওআর্থারাইটিসের সিমটমটা আমরা দেখব যে আমাদের বড় বড় জয়েন্টগুলোতে ব্যথা শুরু হবে। কিন্তু অ্যাঙ্কোলাইজিংয়ের ক্ষেত্রে প্রথম এটা স্টার্টিং হবে যখন আপনি দেখবেন বিছানা থেকে ঘুম থেকে উঠছেন, তখন দেখবেন একটু হালকা ব্যথা আপনার অনুভব হচ্ছে, সেটা সারা শরীরে। আচ্ছা। তারপর দেখবেন যখন আস্তে আস্তে সেটা আপনি একটু হাঁটাচলা করছেন, কোনো কাজ করছেন, তখন দেখবেন ওটা সাবসাইড করে যাচ্ছে। এবং তার সাথে সাথে যেটা বড় জিনিস, সেটা হচ্ছে স্টিফ হয়ে যাওয়া। দেখবেন যদি আপনার ঘাড় কিংবা আপনার কোমর স্টিফ হয়ে যাচ্ছে, আপনি বাঁকাতে পারছেন না, কোনো রকমভাবে মুভমেন্ট করতে পারছেন না, তখনই আপনি বুঝবেন যে এইটা আপনার সাধারণ আর্থারাইটিস নয়। এবং তখনই আমাদেরকে টেস্ট করে সেটাকে দেখে নিতে হবে যে আইদার এটা অ্যাঙ্কোলাইজিং না আর্থারাইটিস। মানে একটা রোবটের মতন কিন্তু আপনাকে হয়ে যেতে হবে, যে আপনার কোনো মুভমেন্ট কিন্তু ঠিকঠাক থাকবে না, যেটা খুবই প্যাথেটিক একটা বিষয়। কে আছেন একটু দেখে নিই। নমস্কার। নমস্কার দিদি, আমি দুর্গাপতি বলছি, বাবলু ঘোষ। বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? ওদের মধ্যে এবারে মানে চোখ দিয়ে জল আসছে আর গাঁট ব্যথা, খুব হালকা হালকা জ্বর হচ্ছে, খুব শরীর মানে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা। জ্বর কি এখনই আসছে না অনেকদিন ধরেই হয়ে আসছে? জ্বরটা তো মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে ছেড়ে যায়, কিন্তু সত্যি এটা আছে। আর এই গাঁটা আপনার কি এমনি ঠান্ডা লাগার ধাত আছে? চট করে কি ঠান্ডা লেগে যায় এরকম? ঠান্ডা কোনোটা লাগে না, হালকা হয়ে আছে। ঠিক আছে, জ্বর যেহেতু এতদিন ধরে আসছে, তো আপনি শুনতে থাকুন। জ্বর হচ্ছে আমার একটা সিমটম। জ্বরটাকে আমরা কি করি, রোগ হিসাবে ধরি না। নিশ্চয়ই ওনার ভেতরেতে কোনো না কোনো জায়গাতে একটা প্রবলেম আছে, নয় কোথাও ইনফেকশন হচ্ছে, নয় ভেতরেতে অন্য কোনো প্রবলেম হয়তো ডেভেলপ হচ্ছে, সেই কারণে ওনার জ্বরটা কন্টিনিউয়াসলি থাকছে।
সাধারণ ঠান্ডা লাগা যদি হয় আমার একদিন লাগবে, দুদিন লাগবে, তারপরে ওষুধ খেলে সেটা কমে যাবে। যখন আপনি দেখছেন যে এই রোগটা আপনার অনেক দিন ধরে আসছে, আপনি ওষুধ খাচ্ছেন, কমছে, আবার সেই জ্বর আপনার আসছে, তাহলে এইটা ধরুন যে আপনার ভেতরেতে কোথাও না কোথাও একটা ইনফেকশন এবং কোথাও না কোথাও একটা বড় ধরনের রোগের ডেভেলপমেন্ট হচ্ছে। তাই সেই কারণে বলবো যে আপনি এটাকে ফেলে রাখবেন না। জ্বরটা রোগ নয়, জ্বরটা সিমটম, কিন্তু আসল জিনিসটাকে খুঁজে বার করতে হবে। আপনি হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন, আপনি সামনাসামনি যে চেম্বার আপনার সুবিধা হবে সেই চেম্বারেতে আসুন, আমরা থরোলি চেক আপ করে নেবো যে আপনার এই জিনিসটা কেন হচ্ছে, তখন ট্রিটমেন্ট আমরা বলে দেবো। এবং সেইটা নয় যে আপনাকে আজীবন খেতে হবে, আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা ট্রিটমেন্টটা দেবো, দেখবেন এই জিনিসটা আর আসছে না। একদম। আর সবকিছুর জন্য কিন্তু স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে 9830235527 বা 37। আর তার পাশাপাশি চেম্বার তো বহু জায়গায় রয়েছে, যেমন আপনারা জানেন কলকাতায় চেম্বার রয়েছে। কলকাতায় আপনারা কালীঘাট ল্যান্সটাউনে চেম্বার পেয়ে যাচ্ছেন, হাতিবাগান চৌমাথার পাশে চেম্বার পেয়ে যাচ্ছেন, মধ্যমগ্রামে সপ্তাহে 2 দিন চেম্বার থাকে এবং সেটা কিন্তু হেড অফিস, অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারছেন। যারা হাওড়া থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তারা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। চেম্বার পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র চেম্বার রয়েছে। মিদনাপুরের বন্ধুরা মেছেদা, হেরিয়া, খড়গপুরে যোগাযোগ করতে পারছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও কিন্তু চেম্বার রয়েছে। একটু দূর থেকে যারা অনুষ্ঠান দেখছেন অর্থাৎ ত্রিপুরায় চেম্বার পেয়ে যাচ্ছেন, আসামে চেম্বার পেয়ে যাচ্ছেন। আপনি বা আপনার রিলেটিভ যদি দিল্লি, মুম্বাই বা বেঙ্গালুরুতে থাকেন তাদেরও জানিয়ে দিন যে সেখানে এনবিপির চেম্বার রয়েছে। এছাড়া এখন থেকে আপনারা বাংলাদেশে অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু এনবিপির চেম্বার শুরু হচ্ছে এবং তার জন্য আপনাদের একটি হেল্পলাইন নাম্বার বলবো। আপনার পরিচিত কোনো রিলেটিভ যদি বাংলাদেশে থাকেন তাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন 9831020886। এই নাম্বারে ফোন করে বাংলাদেশের বন্ধুদের জন্য নাম লেখাতে হবে। আর বর্তমানে শনি এবং রবিবার অর্থাৎ স্যাটারডে অ্যান্ড সানডেতেও কিন্তু আপনাদের জন্য চেম্বার থাকছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। অর্থাৎ কলকাতায় এতদিন আপনারা শনি এবং রবিবার চেম্বার পেতেন না। অনেকের একটা রিকোয়েস্ট ছিল শনি এবং রবিবার ছুটির দিন কলকাতায় চেম্বার পেলে সুবিধা হয়, তো তাদের জন্য এনবিপি কিন্তু এই নতুন পদক্ষেপ, এখন কলকাতাতেও কিন্তু আপনারা শনি এবং রবিবার কিন্তু চেম্বার পাচ্ছেন। আমরা আমাদের আলোচনাতে আবারও ফিরে যাব। অ্যাঙ্কোলাইজিং নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং ডাক্তারবাবু এই যে সমস্যাটা এবং এই সমস্যাটা যদি একবারে প্রথমে ধরা পড়ার সাথে সাথে আমরা এনবিপিতে চলে আসি, কতটা ভালো রেজাল্ট পাচ্ছি, কোন অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি? সবথেকে বড় কথা, যদি এটা স্টার্টিংয়েতে আপনাকে যা যা সিমটমগুলো বললাম, যে আপনার স্টিফ হয়ে যাওয়া, কোমর আস্তে আস্তে স্টিফ হয়ে যাওয়া, ঘাড় আস্তে আস্তে স্টিফ হয়ে যাওয়া, এইটা যদি আপনি স্টার্টিংয়ে দেখে নিয়েই যদি আপনারা আসেন তাহলে দেখবেন আপনাদের সেই কষ্টটা আপনার থাকবে না। যেটা আপনি যদি আসেন আমাদের সেন্টারেতে দেখবেন এরকম অ্যাঙ্কোলাইজিংয়ের পেশেন্ট স্ট্রেচারে করে আসে, যারা কোনো রকম মুভমেন্ট করতে পারে না এবং তার সাথে অসহ্য যন্ত্রণা। সেই জায়গায় আমাদেরও যেমন একটু সময় লাগে, সেই স্টেজটা যখন একটু বেড়ে যায় সেরকম আপনাকেও একটুখানি কষ্ট অনেকটাই আপনাকে লাগবে নিতে। তো সেই কারণে বলবো যে যখনই স্টার্টিং হচ্ছে, এরকম সিমটম হচ্ছে, আপনারা চলে আসুন। আপনি রিপোর্ট কি করবেন বুঝতে পারছেন না, দরকার নেই, আপনি এসে আমাদের প্রবলেমটা বলুন যে হ্যাঁ এরকম আমাদের ঘাড় স্টিফ হয়ে যাচ্ছে, তার সাথে সাথে কোমরটা স্টিফ হয়ে যাচ্ছে, ব্যথা সারাক্ষণ থাকছে, সকালবেলা উঠলে আপনার ব্যথা বেশি থাকছে, আমরা রিপোর্ট করে নেব। আমরা রিপোর্ট করে আপনার রোগটাকে আমরা খুঁজে বার করব যে আপনার এই হচ্ছে, তাহলে আমরা আর্লি সেটাকে ধরে নিতে পারবো। এবং যদি সেই আর্লি আপনার ট্রিটমেন্টটা চালু করতে পারি তাহলে দেখবেন আপনার বেশি সময় লাগছে না, খুব অল্প সময়ের মধ্যেই আপনি সুস্থ হচ্ছেন। এবং তার সাথে সাথে বলে রাখি, পঞ্চকর্মটা কিন্তু লাগবে এই সমস্ত রোগের ক্ষেত্রে। অ্যাঙ্কোলাইজিংয়ের ক্ষেত্রে অবশ্যই পঞ্চকর্মটা মাস্ট লাগবে। সেটা কতদিনের সেটা আমরা চেক আপ করে আপনার রিপোর্ট কি বলছে, আপনি কোন জায়গায় কোন স্টেজেতে আছেন সেইটা দেখে আমরা বলবো। একদম। অনেকের একটা ধারণা থাকে পঞ্চকর্মা ব্যাপারটা কি, মানে এটা কি ফিজিওথেরাপি নাকি এটা কোনো মেশিনের মধ্যে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে, না আপনার শরীরের উপর দিয়ে কোনো মেশিন চালিয়ে দেওয়া হবে, এটা কি খুব যন্ত্রণাদায়ক? তো যাদের মনে এখনো ভয় ভীতি রয়েছে পঞ্চকর্মা নিয়ে, আমি একটু ডাক্তারবাবু থেকে জানবো যে পঞ্চকর্মা বিষয়টা কি। পঞ্চকর্মটা হচ্ছে ডিটক্সিফিকেশন করা, আমাদের শরীরের টক্সিক জিনিসগুলোকে আমরা বার করি। তার অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু কোনো পদ্ধতিই এরকম নেই যে আপনার কোনো রকম কষ্ট হবে বা কোনো রকম লাগবে। বরঞ্চ
আরামদায়ক এটা। আপনি যখন একটা সিভিয়ার ব্যথা নিয়ে আসছে, যখন আপনি পঞ্চকর্ম থেরাপিটা নেবেন, তখন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি একদিন দুদিনের মধ্যেই দেখবেন আপনার ব্যথা অনেকটা কমে গেছে। এই নয় যে আপনাকে কোনো জিনিস জোর করে করা হবে, ওখানেতে লাগবে, সেরকম নয়। পঞ্চকর্মটা হচ্ছে ডিটক্সিফিকেশনের একটা মেথড, তার মধ্যে অনেক রকম পার্ট আছে, সেটা রোগ অনুযায়ী আমরা বলি কোন পার্টটা লাগবে দিতে। আর এইটাই বলবো যে এটা কোনো রকম কষ্টদায়ক আর কোনো রকম বেদনাদায়ক নয়। একদম, বরঞ্চ এটা অনেক আরামদায়ক। অনেকে পঞ্চকর্মা নিতে নিতে ঘুমিয়ে পড়েন, অনেকে ভাবেন এটা কি স্পা, তবে স্পা যদি 1 হয় পঞ্চকর্মা তাহলে 100, এতটাই তফাৎ কিন্তু স্পায়ের থেকে। তো এটা একদমই স্পা না, এটা অভিজ্ঞ চিকিৎসকেরা কিন্তু এই পঞ্চকর্মাটা করে থাকেন, আর তারা যদি অ্যাডভাইস দেন পঞ্চকর্মা করার, তবেই আপনি পঞ্চকর্মা করতে পারবেন। আপনার ডিসিশনে কিন্তু কিছু হবে না। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি লিগগার্ডের থেকে সুলেখা মিত্র বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার পায়ে না চোট লেগেছে, মানে কালকে পায়ে পড়ে গেছি, চোট লেগেছে, পায়ের পাতাটা ফুলে গেছে, এখন হাঁটতে চলতে পারছি না, আর পাটা মুভমেন্টও করতে পারছি, প্রচন্ড ব্যথা, পেন হচ্ছে প্রচন্ড। কোনো ডক্টর এখনো দেখিয়ে উঠতে পারেননি, তাই তো? না, এমনি মানে বরফ টরফ দেওয়া হয়েছে, কিন্তু কিছুতে কমছে না। বেশ বেশ বেশ, ঠিক আছে, আপনি একটু শুনতে থাকুন, আমি এই ব্যাপারটাতে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে ওনাকে একটা এক্সরে করে দেখতে হবে যে ওনার পায়ে যে চোটটা লেগেছে সেখানে কোনো রকম নার্ভের ওপর এফেক্ট পড়েছে কিনা, কোনো রকম হাড়ের ভেঙেছে কিনা, বা চোটটা কোন জায়গায় আছে সেটা একটা রিপোর্ট করে দেখতে হবে। আর এটাই বলবো যে আপনি যদি বুঝতে পারছেন না যে কি রিপোর্ট করতে হবে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনি আপনার কাছে যে চেম্বার হবে সেখানে এসে একবার দেখান, আমরাও একবার দেখে নিই যে আপনার কি প্রবলেম হচ্ছে। যতক্ষণ না চোখে দেখছি সেই প্রবলেমটাকে বোঝা যায় না। তাই বলবো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে আপনি কাছাকাছি সেন্টারে আসুন, আমরা আপনাকে বলে দেবো কী রিপোর্ট করলে সুবিধে হবে। সেই রিপোর্ট আপনি করে নিয়ে আসবেন আপনার জায়গা থেকে, সে তার ওপর বেস করে আমরা ট্রিটমেন্ট দেবো, সুস্থ থাকবেন। একদম। পাশাপাশি আমরা যেহেতু আজকে অ্যাঙ্কোলাইজিং নিয়ে কথা বলছিলাম, সেক্ষেত্রে বলবো যে যে কোনো ধরনের অস্থির সমস্যায় শুধুমাত্র অ্যাঙ্কোলাইজিং নয়, আপনার যদি হাঁটুতে ব্যথা হয়, আপনার যদি গোড়ালিতে ব্যথা হয়, আপনার যদি ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা হয়, কোমরে যদি ব্যথা হয় বা ঘাড়ে যদি ব্যথা হয়, সব ধরনের অস্থির ব্যথারও ট্রিটমেন্ট কিন্তু এখানে যেটা রয়েছে, এনবিপিতে যেটা রয়েছে, সেটা অন্য কোথাও নেই। তাই একটা উন্নত মানের চিকিৎসা পদ্ধতি পেতে হলে অবশ্যই এনবিপির হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুরের বালিচক থেকে বলছিলাম। হ্যাঁ বলো, কি প্রবলেম? প্রবলেম বলতে দীর্ঘদিনের বসে থাকা সর্দি বুকে, আমার সেটা ক্লিয়ার হচ্ছে না, মানে সর্দিটা রয়েই যাচ্ছে। আচ্ছা, এর জন্য কি ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছি, কিছু হয়নি। মানে ওষুধ খাচ্ছেন তখন হয়তো ভালো থাকছেন, তারপরে আবার বন্ধ করলে তারপরে আবার যেই কে সেই একই রকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুনতে থাকুন। এটাই বলবো, এটাই জোর গলাতে বলি যে আমরা যখন যে ট্রিটমেন্টটা করি, যে ট্রিটমেন্টটা আমরা দিই, এটা অন্যদের থেকে তফাৎ এই কারণের জন্য, এই যে আপনি ওষুধ খাচ্ছেন, আপনার জিনিসটা ভালো থাকছে, ওষুধ শেষ হয়ে যাচ্ছে, আবার সেটার এফেক্ট আসছে, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও এর রুট ট্রিটমেন্টটা হচ্ছে না। কিন্তু এই রুটের ট্রিটমেন্টটা করতে হবে, হয়তো বা সিমটমের ট্রিটমেন্ট হচ্ছে, তো সেইটাকে খুঁজে বার করতে হবে যে আপনার এইটা দীর্ঘদিন ধরে কেন থাকছে, কেন এইটা অসুবিধা হচ্ছে। তাই এটাই বলবো যে আপনি সুস্থ থাকবেন, এই নয় যে আপনাকে ওষুধ খেতে হবে। আপনি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, আমাদের কিছু রিপোর্টস জানার দরকার আছে, দরকার হলে কিছু রিপোর্টস করারও থাকতে পারে, সেইটা করে আমাদেরকে রুটে পৌঁছতে হবে। সিমটমের ট্রিটমেন্ট করলে ওই আপনাকে ওষুধ খেতে হবে, আবার আপনার এই রোগটা আসবে। তো সেই কারণে বলছি আপনি হেল্পলাইন নাম্বারে একবার যোগাযোগ করুন, কাছাকাছি সেন্টারেতে আসুন, আমরা একবার দেখে নিই। ট্রিটমেন্ট অবশ্যই আছে, এই নয় যে এই রোগটা আবার ফিরে আসবে। মেডিসিন আপনার কদিন চলবে, তারপরে আমরা বলে দেবো যে কীভাবে আপনি সুস্থ থাকবেন, দেখবেন এই রোগটা আর ফিরে আসছে না। একদম, মানে শুধুমাত্র মেডিসিন পর্যন্ত ডাক্তারবাবুদের দায়িত্ব যে শেষ হয়ে যায় তাই নয়, মেডিসিনের পরেও আপনার প্রত্যেকটা দিন কিভাবে চালনা করা উচিত, আপনার ডেইলি রুটিনটা কি হওয়া উচিত, আপনি কি ধরনের খাবার খাবেন, কি ধরনের খাবার একটু অ্যাভয়েড করবেন, এই সব গাইডলাইনটাই কিন্তু এনবিপি চিকিৎসকেরা দিয়ে থাকেন। আরও একটু প্রশ্ন করব ডাক্তারবাবুর কাছে। অনেক ক্ষেত্রে আমাদের মহিলাদের একটা ধারণা থাকে যে মহিলাদের ক্যালসিয়াম কম, সে কারণে কোনো ডক্টরের অ্যাডভাইস ছাড়াও আমরা কোনো মেডিসিন শপ থেকে ক্যালসিয়ামের ট্যাবলেট কিনে খেতে শুরু করে দিই। পুরুষরাও হয়তো করে থাকেন যে হাত পা ব্যথা করছে, তার মানে আমার ক্যালসিয়াম কমে গেছে, আমার হাড় ক্ষইতে শুরু করে দিচ্ছে, চলো আমি ক্যালসিয়াম খাই।
কোনো ডক্টরের পরামর্শ ছাড়া ক্যালসিয়ামের বড়ি দীর্ঘদিন খাওয়াটা কি ঠিক? না, কোনো দিনই ঠিক নয়। এই কারণে বলবো যে এইটা একটা কথা হয়ে আসে যে মহিলাদের একটা পিরিয়ড পর্যন্ত রেগুলারলি ক্যালসিয়াম ইনটেক করতে হয়, কিন্তু সেটা সাডেন বন্ধ হয়ে যায়। তারপরেই দেখা যায় যে অনেকের ব্যথা যন্ত্রণা এই জিনিসগুলো আরম্ভ হচ্ছে, কিন্তু তা বলে এই নয় যে শুধু ক্যালসিয়াম কমের জন্যই এই জিনিসটা হচ্ছে। তো আমাকে দেখতে হবে যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। সবসময় তো আর ক্যালসিয়াম কমের জন্য হয় না, আরও অনেক কিছু কারণ থাকে। আর বিশেষ ক্ষেত্রে যদি আপনি এক্সট্রা ক্যালসিয়াম আপনি খেতে থাকেন, আমি কিন্তু শুরুই যখন করেছিলাম এই প্রোগ্রামটা তখন কিন্তু বলেছিলাম যে আমাদের ক্যালসিফিকেশন হয়, মানে আমাদের এক্সট্রা ক্যালসিয়াম শরীরে জমা দেয়, সেখান থেকে কিন্তু এই বড় রোগ আসে। তো সেই কারণে সবসময় ডাক্তারি পরামর্শ নেবেন যে আমার এই রোগটা হচ্ছে। যদি বলা হয়, যদি আমরা খুঁজে দেখি, রিপোর্ট করে দেখি যে হ্যাঁ ক্যালসিয়াম কম আছে, তখন আপনাকে ক্যালসিয়াম দেওয়া হবে। কিন্তু সেটা তার আগে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি এই খাবার নেবেন। মেডিসিন ঝট করে খাবার থেকে তার আগে আমরা ডায়েট চার্ট করে দিই যে আপনার এই ডায়েট ফলো করবেন, দেখবেন ক্যালসিয়াম বাড়বে, এবং কিছুদিন আমরা ওষুধ দিই, তারপরে কিন্তু বন্ধ করে দিই। এই নয় যে আপনাকে রেগুলারলি খেতে হবে। তো সেই কারণে বলবো যে সবসময় পরামর্শ নেবেন যে আপনার ব্যথা যন্ত্রণাটা কেন হচ্ছে, তারপরে আপনারা ওষুধ খাবেন। কোনো রকম নিজে থেকে দোকানেতে গিয়ে ক্যালসিয়াম খেতে যাবেন না। একদম, কারণ কোনো কিছুই বেশি কিন্তু ভালো না। আমরা বলি জলের অপর নাম জীবন। আপনি অত্যাধিক জল খান, সেটাও কিন্তু আপনার কিডনির উপর বা আপনার শরীরের উপর একটা প্রেশার পড়বে। তাই অতিরিক্ত কিছু ভালো না। টিভিতে এখন বর্তমানে প্রচুর বিজ্ঞাপন রয়েছে যে এই মেডিসিন খান আপনার অস্থি ভালো থাকবে, এই মেডিসিন খান আপনার হার্ট ভালো থাকবে, এই মেডিসিন খান আপনার প্রচুর এনার্জি বেড়ে যাবে, আপনি দৌড়ে দৌড়ে সিঁড়িতে উঠে যেতে পারবেন। কিন্তু সেটা কি সত্যি আপনার জন্য প্রযোজ্য? আপনার শরীরের সেটা কি প্রয়োজনীয়তা রয়েছে? চিকিৎসক যতক্ষণ অ্যাডভাইস না করছে ততক্ষণ কিন্তু আপনারা কোনো রকম ক্যালসিয়াম বা অন্য কোনো মেডিসিনে কিন্তু নেবেন না। এটা আমাদের এই অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট সাজেশন কিন্তু রইল। আর যেহেতু আমরা আজকে অস্থির সমস্যা নিয়ে কথা বলছিলাম এবং অ্যাঙ্কোলাইজিং এর মতন সমস্যা নিয়ে কথা বলছিলাম, ডাক্তারবাবু বলছিলেন যে কিছুক্ষণ আগে যে অনেকেই আছে যারা স্ট্রেচারে করে কিন্তু আসেন একেবারে শেষ পর্যায়ে, অনেক জায়গায় গিয়ে অনেক কিছু করে কিছু হলো না, তখন এনবিপিতে আসছে। এরকম স্ট্রেচারে করে আসা মানুষকেও বোধহয় আপনারা ভালো করতে পেরেছেন, অনেকটা ভালো করতে পেরেছেন। এরকম অনেক পেশেন্ট আছে যারা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করেছে যে এই সুস্থ হব, এই সুস্থ হব ভেবে ভেবে তাদের প্রায় দেখা যায় 5-6 বছর চলে গেছে, এবং তার সাথে সাথে ওনার রোগ মঞ্চ কমেনি, বেড়েছে। এবং সেটা বাড়ার ফলে যেমন ব্যথা যন্ত্রণাও বেড়েছে, সেরকম আস্তে আস্তে পুরোপুরি বেড রিডেন্ট হয়ে গেছে। এবং তার সাথে সাথে দীর্ঘদিন এই পেন কিলার এইগুলো খেয়ে তার আরও অর্গান এফেক্টেড হয়েছে। এরকম বহু পেশেন্ট আমাদের কাছে আসে। আমরা যে টাইম বলি ওনার কন্ডিশন অনুযায়ী, যদি পঞ্চকর্ম সাজেস্ট হয় তো পঞ্চকর্ম আমরা দিই, তার সাথে মেডিসিন। যদি শুধু মেডিসিন হয় সেটা আমরা দেখার পর বলে দিয়েছি। এরকম অনেক পেশেন্ট আছে যারা এখন সুস্থ হয়ে তারা হাঁটাচলা করছে, নিজে থেকে সেন্টারেতে আসে, এসে আমাদের সাথে দেখা করেন, আমাদের সাথে বসে গল্পও করেন। হয়তো তাদের এখন ট্রিটমেন্ট চলছে না, কিন্তু বারবার বলেন যে হ্যাঁ আপনার জন্য আমরা সুস্থ হলাম। একদম, এই সুখবরটা পাওয়ার ভাগ্য কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে রয়েছে। কারণ সুখবর পেতে হলে বা ভালো খবর শুনতে হলে কিন্তু ভালো কাজ করতে হয়, নাহলে এমনি এমনি পাওয়া যায় না। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি হলদিয়া থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কি প্রবলেম? আমার সমস্যা, আমার সুগারের সমস্যা আছে, মানে ডায়াবেটিস আছে। বয়স কত আপনার? আমার বয়স হলো 35 বছর বয়স। 35 বছর। কতদিন ধরে সুগার আছে? আমার সুগার ধরা পড়েছে প্রায় 1 মাস হয়ে গেল। 1 মাস সুগার ধরা পড়েছে, বেশ। এখন ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, এখন ওষুধ চলছে। ঠিক আছে। অন্য আর কোনো সমস্যা নেই তো? না, আর কোনো সমস্যা নেই। তো আমি চাইছি যে, আমি প্রোগ্রাম দেখছিলাম, তো আমি চাইছি যে আমি, মানে ডাক্তারবাবু তো বলেছেন যে এমনি ওষুধ খেয়ে যেতে। এবারে আমি জিজ্ঞাসা করলাম যে কতদিন ওষুধ খেতে হবে, তো উনি তেমনটা কিছু মানে আমাকে ভরসা দিতে পারছে না। তো চাইছি আমি প্যাথিটা চেঞ্জ করে দিতে, আমি আয়ুর্বেদে ঢুকতে চাইছি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, বেশ আপনি ভালো ডিসিশন আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কিরকম ভাবে এটা হবে। দেখুন, এইটা বারবারই বলছি যে সুগারের মেডিসিন অন্যান্য জায়গায় আপনাকে বলবেই যে নয় আজীবন খেয়ে যেতে হবে, কিংবা ওনারা এখন কোনো রকম কিছু সাজেস্ট করবেন না বা বলবেনও না। আমরা এই জায়গাতে দাঁড়িয়ে জোর গলায় বলছি আপনাকে সুগারের মেডিসিন কন্টিনিউ দীর্ঘদিন ধরে করতে হবে না। আমরা কোনো ট্রিটমেন্টই দীর্ঘদিন ধরে করি না। আপনি একটা কাজ করুন, আপনি কারেন্ট
আপনার সুগারের যে রিপোর্টটা আছে, বা যদি না করান তাহলে কারেন্ট একটা রিপোর্ট করান, করে আপনি কাছাকাছি হেল্পলাইন নাম্বারেতে ফোন করুন, কাছাকাছি যেখানেতে সেন্টার আছে সেখানেতে আসুন। আমরা জোর গলায় বলে দিচ্ছি যে আমরা লং টাইম ট্রিটমেন্ট করব না, এই রিপোর্টই আপনি আবার করাবেন কিছুদিন পর, আমরা দেখিয়ে দেবো যে আপনি কীরকম থাকছেন, আস্তে আস্তে মেডিসিনও বন্ধ করে দেবো এবং আপনাকে কিছু লাইফস্টাইল বলে দেবো যে এইভাবে আপনি চলবেন এবং খাবার দাবার এইভাবে মেনটেন করবেন, আর ঘরোয়া কিছু রেজিমেন আপনাকে খেতে হবে। শুধু এইটুকুনি, কোনো মেডিসিন আপনার লং টাইম চলবে না, এইটুকুনি জোর গলায় বলতে পারি। আপনি যোগাযোগ করুন। একদম। আর সব থেকে ভালো খবর যে ওনার মাত্র 1 মাস হয়েছে সুগারটা ধরা পড়েছে, সেখানে আপনার জন্য কিন্তু সুযোগ রয়েছে তাড়াতাড়ি রোগটা থেকে নিজেকে গা ঝেড়ে নেবার। তো সেটা যদি করতে চান তাহলে তো অবশ্যই এনবিপিতেই যোগাযোগ করতে হবে। স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বারের মধ্যে একটি ফোন নাম্বারে ফোন করুন, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন আর যোগাযোগ করুন। যেহেতু অ্যাঙ্কোলাইজিং নিয়ে আলোচনা করছিলাম, পাশাপাশি ডাক্তারবাবুকে আরেকটা ছোট্ট প্রশ্ন করব। অনেক ক্ষেত্রে অস্থির সমস্যার জন্য অপারেশনের পরামর্শ দেওয়া হয়, অপারেশন করে তো রেজাল্ট পাওয়া যায় না ভালো, এটা আমাদের বন্ধুরা এখন সকলেই জেনে গিয়েছে। তো অপারেশন করতে চাই না তারা, তাহলে এবার কি করবে? দেখুন, প্রথমত বলি, এই অ্যাঙ্কোলাইজিংয়ের ক্ষেত্রে অনেক সময় সাজেস্ট করা হয় যে হিপ রিপ্লেসমেন্ট করা, কিন্তু দেখা গেছে এই হিপ রিপ্লেসমেন্ট করেছেন এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে এসছেন, সেখান থেকে কি হয়েছে, নার্ভের প্রবলেম দেখা গেছে, তো আরও প্রবলেমটা বেড়েছে, সলিউশন হয়নি। তো সেই কারণে বলবো, যখন উইদাউট সার্জারি আপনাদের কাছে ট্রিটমেন্ট থাকছে, তখন আপনারা কেন যাবেন সার্জারির জন্য? আমরা কোনোদিনও বলি না যে আমরা সার্জারি করব বা অন্য কোনো রকম কিছু। হ্যাঁ, থেরাপি আছে, পঞ্চকর্ম থেরাপি আছে, সেটা কোনো রকম কষ্টদায়ক নয় বা কোনো রকম সার্জারির প্রসেস নয়, সেটা আরামদায়ক, সেটা লাগবে কিছু কিছু ক্ষেত্রে, তাও সেটা দেখার পর। এবং এইটুকুনি বলতে পারি যে কোনো রকম সার্জারি আপনার লাগবে না। একদম। সার্জারি করে যদি ভালো হয়ে যেতেন আপনারা, তাহলে এই অনুষ্ঠানে বসে আমরা একটাই কিন্তু বার্তা দিতাম যে সার্জারি করুন, সার্জারি করুন, কিন্তু হবে তো না, ফলে আমরা বলতে পারবো না সেই কথাটা। বলবো আসুন এনবিপিতে, দেখুন না যারা এসেছিলেন এনবিপিতে তারা কি বলছেন, কতটা ভালো আছেন, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম? কোথায় বাড়ি আপনার? বিবিজিটা প্লেস। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? তিনবার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটাচলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানা বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেছে, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ এসে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিতে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল,
আমি হোমিওপ্যাথিতে দুবার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আর কি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি, আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো, আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো, এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি খুব দেখাবেন? খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। যারা এনবিপিতে পৌঁছে যান তারা কিন্তু এরকমই সুন্দর কিছু বার্তা দিতে পারেন। আসলে ভালো কথা বলার মতন মন এখন আমাদের থাকে না, কারণ কোনো ভালো কিছু হয়ই না আমাদের সাথে। ট্রিটমেন্ট করতে যাচ্ছেন, সেখানেও আপনি প্রতারিত হচ্ছেন, মনের মতন রেজাল্ট পাচ্ছেন না। যখন মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, তখন যদি আপনাকে বলা হয় কিছু ভালো কথা বলুন, দেখবেন বিরক্ত হবে আপনি, আপনার ভালোই লাগবে না কোনো ভালো কথা বলতে। আর ট্রিটমেন্ট সম্পর্কে ভালো কথা তো আপনি বলতেই পারবেন না। সেখানে আপনি ভালো কথা বলতে পারেন, ট্রিটমেন্ট সম্পর্কে বলতে পারেন, ডাক্তারবাবুদের সম্বন্ধে বলতে পারেন, তখনই যখন আপনি আসবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আজকে আমরা এরকম আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। ক্রিটিক্যাল কিছু সমস্যা, যদি ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের কথা বলি, তাহলে অবশ্যই ক্রনিক ডিজিজের মধ্যে সবার আগে আসে সুগার বা ডায়াবেটিসের নাম। এছাড়া আপনার প্রেশারের সমস্যা থাকতে পারে, কোলেস্টেরলের মতন সমস্যা থাকতে পারে, থাইরয়েডের প্রবলেম থাকতে পারে। এই সব কিছু ট্রিটমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তাহলে এগুলো নিয়ে আলোচনা করা উচিত। অল্প অল্প করে আমরা এগোবো, তবে কে আছেন সেটাও একটু দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি কিশোর থেকে শুভশ্রী সরকার বলছি, আমার মায়ের জন্য। আচ্ছা, মায়ের বয়স কত? 55 বছর। কি প্রবলেম হচ্ছে মায়ের? মায়ের মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, হাঁটতে পারে না ঠিকঠাক করে, হাঁটতে গেলে পায়ে ব্যথা করে, মাঝে ব্যথা করে। কোনো ডক্টর দেখিয়েছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, এলোপ্যাথি, হোমিওপ্যাথি সব ডাক্তারের ওষুধই খাওয়ানো হয়েছে, কিন্তু কোনো ভালো রেজাল্ট পাননি? না না। কি বলছেন ডাক্তাররা, কি হয়েছে বলছেন? রোগ কিছু বলেছে যে এই রোগ হয়েছে? হাড় ক্ষয়ে যাচ্ছে। হাড় ক্ষয়ে যাচ্ছে? হ্যাঁ, হাড় ক্ষয়ে। এখন কি কোনো ওষুধ খান আপনি? এখন ওষুধ খাচ্ছে বলতে ওই আয়ুর্বেদিকের একটা ক্যালসিয়াম। নাম বলার দরকার নেই, আপনি এখন ওর জন্য ওষুধ খাচ্ছেন, ওই রোগের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধ খাওয়া হচ্ছে। ঠিক আছে, এইটা কতদিন আছে বললেন? অনেকদিন হয়ে যাচ্ছে, 4-5 বছর। 4-5 বছর। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, হাড় ক্ষয় হচ্ছে বলাটা নয়, কিন্তু কেন হচ্ছে সেটা দেখতে হবে, এবং কোন জায়গায় হচ্ছে সেটা দেখতে হবে। আমি জানি না আপনার কাছে এক্স রে রিপোর্ট আছে কিনা, বা অন্যান্য কোন রিপোর্ট করিয়েছেন। তো এইগুলো স্টার্টিংয়েতেই কিছু রিপোর্টস করে নিতে হয়, যে আপনার কেন হচ্ছে সেই কারণটাকে খুঁজতে হয়। আইদার আপনার ক্যালসিয়াম কমের জন্য জিনিসটা হচ্ছে, না আপনার অন্য কোনো রকম কিছু রোগ থাকছে, না আপনার ইউরিক অ্যাসিড থাকছে, না কী জন্য প্রবলেম হচ্ছে, তার জন্য কিছু রিপোর্টস করাতে হয়। আপনি এত বছর ধরে ওষুধ খাচ্ছেন, আপনার কমছে না, কারণ হচ্ছে আপনার জানবেন যে আপনার রুট ট্রিটমেন্টটা হচ্ছে না। আপনি হয়তো সিমটমের জন্য ওষুধ খাচ্ছেন, ব্যথার জন্য ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু আসল রোগটাকে দেখতে হবে। তো সেই রোগটাকে ট্রিটমেন্ট করতে হবে। সেই রোগটাকে ট্রিটমেন্ট করার আগে সেই রোগটাকে ডিটেক্ট করতে হবে যে আপনার কি হয়েছে। তো সেই কারণে বলবো যে আপনি এতদিন ধরে যখন ট্রিটমেন্ট করে আসছেন, রেজাল্ট পাচ্ছেন না, আপনি আমাদের কাছে একবার আসুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যা রিপোর্টস আছে আপনার নিয়ে আসুন, আমরা দেখে নিই, যদি কিছু দরকার হয় আমরা করিয়ে নেবো রিপোর্টস,
এবং আপনি দেখবেন আমরা শুরুতেই বলে দেবো যে আপনাকে এতদিনই ট্রিটমেন্ট করতে হবে, সেই টাইমের মধ্যেই দেখবেন রেজাল্ট পাবেন। এবং ট্রিটমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে, মেডিসিন যখন বন্ধ হয়ে যাবে, এই নয় যে জিনিসটা আবার ফেরত আসবে, সেই ব্যবস্থাও আমরা করে দেবো। একদম। আর সে কারণে কি করতে হবে, হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করতে হবে। যাক, আমরা এখন আলোচনা করব সুগার এবং সুগারের থেকে আসা কিছু সমস্যা নিয়ে। তবে প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো যে সুগার বা ডায়াবেটিস নিয়ে এত ফোন আমরা পাই, দায়িত্ব অনেক বেড়ে যায় বিষয়টা নিয়ে বারবার আলোচনা করার। মানে সুগার ব্যাপারটা কেন এরকম মহামারীর আকার ধারণ করছে, আমি বারংবার এই প্রশ্নটা করি, আরেকবার একটু জানবো। না, এটাই বলবো বারবার ধরে, সুগার এখন অনেক পরিমাণ বেড়ে গেছে আগের থেকে। কারণ একটাই হচ্ছে লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ব্যস্ততার লাইফ এবং টেনশন। এইগুলো থেকে দেখা যাচ্ছে খুব অল্প বয়সের মধ্যেই এখন সুগার ধরা পড়ছে এবং সেটা ক্রমশ বাড়তেও থাকছে। যে আর একটা কথা বলবো যে এতে কি হচ্ছে, মানুষকে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যেতে হচ্ছে। অন্যান্য প্যাথিতে কি বলছে যে সুগার ধরা পড়েছে আপনাকে খেয়ে যেতে হবে, এই নয় যে আপনাকে সাডেন পিরিয়ডের মধ্যে খাইয়ে আমরা বন্ধ করে দেবো, সেরকম কিন্তু কোনো প্যাথিতে বলে না। সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে জোর গলায় বলি যে সুগারের মতো রোগকেও আমরা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসি। তার জন্য কিছু পদ্ধতি আছে, কিছু মেডিকেশন করতে হবে, কিছু লাইফস্টাইল আমরা বলে দিই। এবং এই নয় যে আপনাকে আজীবন খেতে হবে, মেডিসিন দিয়ে ওটাকে কন্ট্রোল করা হবে, কন্ট্রোল করে কিছু ঘরোয়া জিনিস বলে দেওয়া হবে। এবং সেইটা যখন আপনি মেনটেন করবেন, দেখবেন ওর জন্য কোনো রকম ওষুধ খেতে হচ্ছে না এবং লং টাইম কোনো রকম ওষুধ লাগছে না। একদম ঠিক কথা। আর সুগারের ক্ষেত্রে আমরা বারবার সচেতন করি এ কারণে, যদি সুগার নিয়ে আপনি প্রথম থেকে সচেতন হন তাহলে এই সুগার আপনার জন্য কিছুই না, কোনো রকমের বাজে প্রভাব আপনার উপরে ফেলবে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে সুগার নিয়ে আপনি উদাসীন, আপনি জানেন না আপনার সুগার আছে, বা সুগারের আপনি ভুল ট্রিটমেন্ট করছেন, অর্থাৎ সঠিক প্যাথি সঠিক মেডিসিন আপনি নির্বাচন করেননি, তখন কিন্তু আপনাকে দীর্ঘদিন মেডিসিন খেতে হবে। এবার ডাক্তারবাবু থেকে এটাই জানতে চাইবো যে সুগারের জন্য দীর্ঘদিন মেডিসিন খেলে ঠিক কি ধরনের সমস্যা আমাদের আসতে পারে? দেখুন, এর জন্য অনেক কমপ্লিকেশন থাকে। যেমন আমাদের চোখের সমস্যা আসতে পারে, তা সেখান থেকে আমাদের নার্ভের সমস্যা আসতে পারে, সেখান থেকে কিডনির সমস্যা আসতে পারে। কিন্তু সেই কারণেই বলছি যে এইটাকে লং টাইম ইউজ করছে এই কারণের জন্য, কারণ প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে না। প্রপার ট্রিটমেন্টটা করতে গেলে আমাকে প্যাঙ্কিয়াসটাকে ঠিক করতে হবে এবং সেখানে ইনসুলিনের পরিমাণটা বাড়াতে হবে, তবেই আপনি একটা সাডেন টাইমের মধ্যে আপনাকে সুগারটাকে কন্ট্রোল করতে পারবেন। সেইটা অনেক জায়গায় হচ্ছে না বলেই লং টাইম আপনাদেরকে মেডিসিন খেতে হচ্ছে। একদম। আর সুগারটা আমাদের জন্য এতটা আতঙ্কের, এতটা ভয়ের এবং এরকম একটা মহামারীর আকার ধারণ করছে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? শুভদীপ বলছি। শুভদীপ বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা যে হজমের সমস্যা প্রচন্ড পরিমাণে, যখনই খাবার খাচ্ছি তার কিছুক্ষণ জল খাওয়ার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, মানে প্রচন্ড পরিমাণে টক ঢেক উঠছে আর গ্যাস হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে। আপনার পেট কি পরিষ্কার থাকে? এখন কিছুদিন ধরে দেখছি, মাস 2-3 ধরে দেখি পটিটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। সকালে যে পটিটা 2-3 বার যেতে হচ্ছে। আচ্ছা, আপনাকে কি খালি পেটে অনেকক্ষণ থাকতে হয়, বা আগে কি কখনো খালি পেটে অনেকক্ষণ থাকতেন? আগে থেকে, কিন্তু এখন সেরকম থাকি না। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন। এই যে অ্যাসিডিটি এবং হজমের প্রবলেমগুলো, এটা কিন্তু একদিনে আসে না, এইটা আসে দীর্ঘদিন ধরে। হয়তো উনি খালি পেটে ছিলেন, সেখান থেকে আস্তে আস্তে এইটা ডেভেলপমেন্ট হয়েছে। তো আমাকে কারেন্ট জিনিসটা দেখলেও হবে না, ওনার পাস হিস্ট্রিও নিতে হবে। কারণ উনি নিজেও বললেন যে আমি আগে খালি পেটে অনেকক্ষণ ধরে থাকতাম, সেখান থেকে হয়তো আস্তে আস্তে জিনিসটা বেড়েছে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে পেটকে পরিষ্কার রাখতে হবে এবং আপনাকে খালি পেট একদম দিলে চলবে না। আপনাকে 2.5 থেকে 3 ঘন্টা পরই কিছু না কিছু খাবার আপনাকে খেতে হবে। এবং তার সাথে সাথে এইটা যদি বাড়তে থাকে, এখান থেকে কিন্তু লিভারের প্রবলেম, আরও অন্য রকম প্রবলেম এটাতে টার্ন করবেন। তো সেটার জন্য বলছি, এইটাকে খুব সাধারণ জিনিস হিসাবে নিয়ে ফেলে রাখবেন না। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আমাদের সামনে আপনার কাছে যে সেন্টার হবে সেই সেন্টারেতে এসে যোগাযোগ করুন। আমরা বারবার বলছি, ছোট রোগ থেকেই বড় রোগের দিকে যাই, সেটাকে অবহেলা করবেন না। তাই যোগাযোগ করুন, অবশ্যই আপনি সুস্থ থাকবেন। এখন আপনার যা প্রবলেমগুলো হচ্ছে, অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন।
একদম ঠিক কথা। আর সে কারণে প্রত্যেককে বারংবার কিন্তু বলছি, অনুষ্ঠানটা হয়তো মনোযোগ সহকারে দেখছেন, কিন্তু মনোযোগ সহকারে হেল্পলাইন নাম্বার নোট করেছেন তো? ভাবছেন শুধুমাত্র এই অনুষ্ঠানে ফোন করতে পারলেই বোধহয় সমস্যার সমাধান। অনুষ্ঠানে ফোন করুন, কথা বলুন, এটা আমরাও চাই, কিন্তু অনুষ্ঠানে ফোন করে শুধু সমস্যার সমাধান পাবেন না। সমস্যার সমাধান পেতে হলে আপনাদের চেম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। আর সে কারণে 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বার কিন্তু ভীষণ রকমভাবে প্রয়োজনীয়। এবং ডাক্তারবাবু, এই যে বলছিলেন যে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, নার্ভের উপরও আমাদের ভীষণ রকমভাবে একটা প্রভাব ফেলে যখন দীর্ঘদিন ধরে সুগার বা ডায়াবেটিসে আপনি আক্রান্ত হন বা আপনি মেডিসিন খাচ্ছেন। কি কি ধরনের নার্ভের সমস্যা হতে পারে এবং তার কি পরিণতি বা ঠিকঠাক ট্রিটমেন্ট করলে তার থেকে কি বেরিয়ে আসতে পারবেন, সব বিষয় নিয়ে ফিরবো। তবে কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে অজয় দাস। হ্যাঁ বলুন অজয় বাবু, কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে আমার বাইরে বেরোলেই না, মানে কিছুক্ষণ রোদে থাকছি, তো বাড়ি যখন ফিরছি তখন দেখছি মানে পুরো মাথাটা ধরে যাচ্ছে, মানে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে বেশিক্ষণ যদি রোদে থাকি। আচ্ছা, এইটা আপনার কতদিন ধরে আছে? এটা আমার প্রায় 2-3 বছর হয়ে গেল সমস্যাটা হচ্ছে। কোনো ট্রিটমেন্ট করেছেন? না, ওই মাথা যন্ত্রণার ওষুধ খাই, ব্যাস সেটা যায়, কিন্তু রোদে বেরোলে এটা হয়। কেন ডাক্তার দেখিয়েছিলেন তো? ডাক্তার দেখিয়েছিলাম। তো কি রোগ হয়েছে কিছু বলেছে? করেছিলেন, তো যখন হতো তো তখন ওটা ওষুধ খেয়ে, কিন্তু এটা মানে পার্মানেন্ট এটা কিন্তু ছাড়ছে না, মানে এটা তো হচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। পার্মানেন্ট এটা সারছে না এই কারণের জন্য ওনার এখন রোগটাকেই কি হয়েছে সেটা করেনি। মাথার যন্ত্রণা হচ্ছে, মাথা ব্যথার ওষুধ খাচ্ছেন। এই যে রোদে বেরোলে মাথা যন্ত্রণাটা হচ্ছে, এটার কারণ হচ্ছে ওনার সাইনাসের প্রবলেম। ওনাকে যদি রিপোর্ট করা হয়, নাকের যদি একটা ছবি করা হয়, সেখানে দেখা যাবে নয় ওখানে গ্ল্যান্ড ফুলেছে এবং সেখান থেকে সাইনাসের প্রবলেম ওনার এটা আছে। তো তার আগে রোগটাকে ধরতে হবে। আমি ব্যথা হচ্ছে সিমটমের ওষুধ খেলে তো আপনি পার্মানেন্ট সলিউশন পাবেন না। ঠিক আছে, চিন্তা নেই, আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। আপনার কাছে যে সেন্টার থাকবে সেই সেন্টারেতে আসুন, আমাদেরকে দেখান একবার, আমরা দেখে নিয়ে আপনার এক্স্যাক্ট প্রবলেমটা কী আছে। বারবারই বলি, রুটের ট্রিটমেন্ট না করলে রোগটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেইখানে ট্রিটমেন্ট করতে হবে। সিমটমের ট্রিটমেন্ট করলে আপনার পার্মানেন্ট সলিউশন আসবে না। অবশ্যই আসবে, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা করে দেবো আপনার পার্মানেন্ট সলিউশন। একদম। আর পার্মানেন্ট সলিউশন আপনারা কিন্তু চাইছেন সুগার বা ডায়াবেটিসের জন্য। এবার সুগার থেকে যদি আপনার নার্ভের প্রবলেম চলে আসে, বা অনেকে তো বোঝেনই না যে নার্ভের সমস্যাটা আপনার এসছে, সেটা দায় কিন্তু সুগারেরই। আর ডাক্তারবাবু থেকে ঠিক এটাই বলবো যে সুগারের দীর্ঘদিন মেডিসিন খেলে সত্যি আমাদের নার্ভের প্রবলেম আসতে পারে। হ্যাঁ, অবশ্যই অনেক কিছু কমপ্লিকেশানই আসে, তার মধ্যে একটা মারাত্মক কমপ্লিকেশান থাকে আমাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো আমরা দেখেছি বহু পেশেন্ট যারা লং টাইম মেডিসিন খাচ্ছেন, এরকম আমাদের কাছেও এসেছেন, তারা কিন্তু হঠাৎ করে এই লং টাইম খেতে খেতে হঠাৎ করে দেখবেন যে ওনারা হাঁটতে পারছেন না, এবং তার সাথে সাথে পায়েতে একটা পেন অনুভব করছেন, কোনো পার্টিকুলারলি জায়গা নয়, টোটাল মাসেলেতে এবং গোটা গায়েতে, গোটা পায়েতে। এবং তার সাথে সাথে একটা যেটা দেখা যাবে সেটা হচ্ছে ডিসব্যালেন্স হচ্ছে, হাঁটতে পারছে না, এবং আস্তে 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 পুরোপুরি বেডরিডেন্ট হয়ে গেছে। এরকম পেশেন্টও আমাদের কাছে এসছে এই ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক্স থেকে কমপ্লিকেশন হয়ে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়। তো আমাদের কাছে এই ট্রিটমেন্টটা আছে। আমরা বহু পেশেন্ট এরকম এসেছে যে যারা বেড রিডেন অবস্থায়, তো সেই কমপ্লিকেশানে আমরা সুস্থ করেছি একটা টাইমের মধ্যে। সেই কারণে বারবার ধরে বলছি যে এইটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। হ্যাঁ, সুগারটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, তার জন্য আমরা যেমন ট্রিটমেন্ট দেবো। অনেকে হয়তো ভাববে যে আমার এখান থেকে কমপ্লিকেশান হয়ে গেছে, আদৌ ওখানেতে হবে কি না। গ্যারান্টি সহকারে আমরা বলছি, জোর গলায় বলছি, যে কোনো রকম আপনার কমপ্লিকেশান হোক না কেন, আপনি আর দেরি না করে আপনি যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে। সেখান থেকে বাড়তে দেবো না, এবং আস্তে আস্তে সেখান থেকে আপনি সুস্থ হবেন এবং স্বাভাবিক জীবনযাপন করবেন। একদম। তবে এই অনুষ্ঠান থেকে বন্ধুদের তো ভয় পাওয়ানোর উদ্দেশ্যটা আমাদের থাকে না, সতর্ক করানোর উদ্দেশ্য থাকে, কিন্তু তাও মাঝে মধ্যে মনে হয় আপনাদের একটু ভয় পাওয়ানোরও প্রয়োজনীয়তা রয়েছে। যারা এখনো উদাসীন সুগার বা ডায়াবেটিস নিয়ে, ওই কোনোভাবে একটা হালকা ফুলকা ট্রিটমেন্ট চলছে, যেটা বুঝতে পারছেন যেটা আপনার উপর কোনো প্রভাব ফেলছে না, বরঞ্চ দিন দিন আপনার শরীরটা খারাপ হচ্ছে, তাদের জন্য একটু ডাক্তারবাবুর থেকে একটু জিজ্ঞাসা করব, দীর্ঘদিন যদি আমি সুগারকে অবহেলা করি, সুগার নিউরোপ্যাথি তাকেও আমি অবহেলা করছি, আমার পায়ে কেন ব্যথা হচ্ছে, সেখানেও কোনোভাবে একটা হালকা ফুলকা ট্রিটমেন্ট চলছে যেটা আমার কাজে হচ্ছে না, তো শেষ পরিণতি কি হতে পারে আমাদের?
এরকম বহু পেশেন্ট আমরা পেয়েছি যে দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করেছে, মেডিসিনস খেয়েছে, কিন্তু সুস্থ হয়নি এবং সেখান থেকে কমপ্লিকেশন। আমরা এরকম পেশেন্টই পাই, আমাদের কাছে শুরু থেকেও আসবে না, শুরু থেকেও আসে না। যখন রোগটা বেড়ে যাচ্ছে, দেখছে আমার কোনো জায়গাতে কোনো লাভ হচ্ছে না এবং সেখান থেকে আরও বেশি কমপ্লিকেশন বাড়িয়ে আমাদের কাছে নিয়ে আসছে, সেখান থেকে আমাদেরও যেমন চ্যালেঞ্জ হয় যে হ্যাঁ ওই রোগটাকে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সারিয়ে তুলতে হবে এবং সেটা যদি কোনো রকম সার্জিক্যাল কন্ডিশন হয় সেখান থেকে উইদাউট সার্জারিতে আনতে হবে। যে এই যে কমপ্লিকেশনের মধ্যে যেমন নার্ভের একটা বললাম, সেরকম হচ্ছে চোখের, আমাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে যেমন আছে, সেরকম ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে আছে। সেখানে কি হয়, এই কমপ্লিকেশনের হয়ে চোখটা নষ্ট হয়ে যায়, দেখতে পায় না। এরকম বহু পেশেন্ট আমাদের কাছে এসেছে। আমাদের কিছু পদ্ধতি আছে, যেমন আমাদের পঞ্চকর্ম আছে, নেত্রতর্পণ বলে এক ধরনের প্রসেস আছে, সেইগুলো আমরা ইউজ করি, কিছু মেডিসিনস ইউজ করি। তো অবশ্যই তার ভালো রেজাল্ট আছে, অনেক পেশেন্ট সুস্থ আছে। তো সেই কারণে বলবো এটা নিয়ে ঘাবড়াবেন না, দেরিও করবেন না। যত তাড়াতাড়ি আপনি আসতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ থাকবেন এবং জিনিসটা লং টাইম হবে না এবং ওখান থেকে অন্য কোনো কমপ্লিকেশন যাবে না। একদম ঠিক কথা। আসলে সুগারের কারণে বিভিন্ন ঘটনা ঘটে, আর সেই ঘটনাগুলোর কারণে আমাদের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু দায়ী হয়তো আমরা সুগারকে করি না। আমরা বলি হার্ট অ্যাটাকে মানুষটি মারা গেছে, নার্ভের প্রবলেমে মানুষটি মারা গেছে, কিডনি খারাপ হয়ে গিয়ে মানুষটি মারা গেছে, কিন্তু উৎসটা তো ছিল সেই সুগার বা ডায়াবেটিস। অবশ্যই অবশ্যই, কারণ এটাই বলবো যে ডায়াবেটিস এমনই একটা রোগ যেখান থেকে অনেক মারাত্মক মারাত্মক রোগ নিয়ে আসে। আমি যদি শুরুতেই জিনিসটাকে সিরিয়াসভাবে ট্রিটমেন্ট করাই, সিরিয়াসভাবে যদি আমরা মেডিকেশন করে সেটাকে কন্ট্রোলের মধ্যে আনতে পারি, তাহলে আর ওই স্টেজটাতে পৌঁছবে না। তো সেই কারণে বারবার বলছি যে যখনই আপনার সুগার ধরা পড়ছে, এটা দেরি না করে আপনি প্রপার ট্রিটমেন্ট করান। আপনারা অনেক দেখেছেন, অনেক এরকম পেশেন্টের কথা শুনেছেন কিংবা আমরা দেখে আসছি যারা লং টাইম ট্রিটমেন্ট করছে কিন্তু কন্ট্রোলে আসছে না। তাই দেরি আর করবেন না, যে সময় আপনার ধরা পড়ছে আপনি যদি আর্লি স্টেজে আসতে পারেন তাহলে খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে যে কমপ্লিকেশানগুলো আসতে পারে সেইগুলো আসবে না এবং আপনার সুগারটা কন্ট্রোলে থাকবে একটা স্টেজে গিয়ে উইদাউট মেডিসিনে। একদম। আর আমরা কিন্তু চাই, যেটা এখন অনেক ক্ষেত্রেই ঘটছে, যে প্রথমেই আয়ুর্বেদকে আপনারা বিশ্বাস করছেন, প্রথমেই আয়ুর্বেদ চিকিৎসকদের কাছে আসছেন, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু পৌঁছে যাচ্ছেন। এই ঘটনাটা যখন ঘটতে শুরু করে দিয়েছে তখন এটা বাড়বে, অনেকটা বাড়বে, এবং যখন এটা প্রত্যেকটি পরিবারের মধ্যে এই ভাবনা চিন্তাটা পৌঁছে দিতে পারবো, তখন কিন্তু কোনো রোগে এতটা জটিল হবে না। এটাও খুব দায়িত্বের সাথে, জোরের সাথে আমরা বলতে পারি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হুগলি কুন্ডঘর থেকে মানব মুখার্জি বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার একটু ইউরিনের সমস্যা, 12 ঘন্টা হয়ে গেছে সকাল থেকে ইউরিন হয়নি এবং আমি হসপিটালে গেছিলাম, হসপিটালে চাষির জল দিয়ে ইউরিন হয়েছে, ইউরিনটা বার করেছে খুব কষ্ট করে এবং আমি ওষুধ খেয়েছি, ওষুধ খেয়েও ইউরিন হচ্ছে না। এবং আমার একটা হার্নিয়া আছে, গ্যাসের বড়ি খাই, সকালবেলা ঘুমতে ঘুরতে গ্যাসের অম্ল গ্যাসের ওষুধ খাই, অম্ল গ্যাসের ওষুধ খেয়েও কিন্তু অম্ল গ্যাস হয়ে থাকে, মানে বুক জ্বালা এটা কতদিন আছে, কতদিন হচ্ছে? সাহায্য পেতে পারি যদি একটু বলেন। এটা কতদিন হচ্ছে অসুবিধাটা? অসুবিধাটা ইউরিনের সমস্যা প্রায় ধরুন 3-4 মাস হয়ে গেল হচ্ছে, আর হার্নিয়া তো আমার প্রায় আছে আজকে 4 বছর হয়ে গেল। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ইউরিনের সমস্যা যেটা হচ্ছে এই জায়গাটাতে আমরা বারবার বলি, এই যে আমরা বলি যে আমরা সার্জারি করি না, কোনো রকম কষ্টদায়ক কোনো রকম কিছু আমরা থেরাপি দিই না এবং সেইগুলো না করেও আপনারা সুস্থ থাকবেন। ওনার ক্ষেত্রে এই যে ক্যাথিটার দিলে তবে ইউরিন হচ্ছে, নালে হচ্ছে না। ক্যাথিটার লাগানোর জন্য তার একটা কষ্ট আছে, সেই কষ্টটাও উনি পাচ্ছেন। তো যখন দেখছেন যে শুধু ক্যাথিটার দিলেই হচ্ছে, এমনি নর্মালি হচ্ছে না, কারণ তার মানে কিছু না কিছু একটা প্রবলেম ওনার হচ্ছে, কোথাও একটা ব্লকেজ হচ্ছে। তো আমাকে এই ব্লকেজটা কাটাতে হবে। কতদিন আপনি এইভাবে ক্যাথিটার নিয়ে যাবেন? সেখান থেকে ক্যাথিটার আপনি ইউজ করলেন, সেখান থেকে মারাত্মক একটা ইনফেকশন থাকবে সারা জীবনে, আপনাকে তাহলে এইভাবেই ইউজ করতে হবে। তো দেরি না করে যে সমস্ত রিপোর্টস আপনার কাছে আছে সেইটা নিয়ে আপনি আসুন, আমরা একবার দেখে নিয়ে আপনার এক্স্যাক্ট কী অসুবিধে আছে
যদি আপনার কাছে সেরকম কোনো রকম কিছু রিপোর্ট না করা থাকে তাহলে আমরা ঠিক বলে দেবো কি কি টেস্ট করতে হবে এবং তার কজটাকে আমাকে খুঁজতে হবে যে কেন আপনার ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না। তো আপনি কাছাকাছি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, আপনার কাছে যে সেন্টার পড়বে সেখানেতে একবার আসুন। ইউরিনের সমস্যাও আপনার ঠিক হয়ে যাবে, ক্যাথিটার আপনাকে ইউজ করতে হবে না। তার সাথে সাথে আপনার এই গ্যাস অম্বলের যে কমপ্লেনটা করলেন তারও একটা ট্রিটমেন্ট দিয়ে দেওয়া হবে এবং সেটা আজীবন যে আপনাকে করতে হবে সেটা নয়, বলে দেওয়া হবে কতটা টাইম লাগবে, কিভাবে আপনি করবেন। একদম। আসলে বর্তমানে আপনাদের সমস্যাগুলো শুনে মনে হয় যে মানুষের শরীরটা যেন একটা রোগের দোকানে পরিণত হয়েছে। শুধুমাত্র একটা সমস্যা থাকে তা নয়, একসাথে প্রায় 4-5টা করে কিন্তু সমস্যা থাকে এবং অনেকের তো তার থেকেও বেশি সমস্যা থাকে। কেন এতগুলো রোগকে আপনি পারমিশন দিলেন আপনার শরীরে আসার? তো সে কারণে বলবো প্রথম থেকে কি হবে আপনার লাইফস্টাইল, কিভাবে আপনি চলবেন, কি আপনি করবেন, কি আপনি করবেন না, সেটা এবং এই অনুষ্ঠান থেকেও আপনাকে জানান দেওয়া হয়। পাশাপাশি খুব ভালো একটা সাজেশন পেতেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যেমন আজকে আমরা সুগার নিয়ে কথা বলছি, যারা খুব অল্প বয়সী ছেলেমেয়েরা রয়েছে তাদের যদি সুগার বা ডায়াবেটিস ধরা পড়ে এবং তোমরা যদি মডার্ন ট্রিটমেন্টের মেডিসিন খাও এবং তাতে কি হবে, মাত্র কিছু দিন পর, কিছু বছর পর তোমাদের চোখের সমস্যা, নার্ভের সমস্যা, কিডনির সমস্যা চলে আসবে। তাহলে ইয়াং জেনারেশনের জীবনটা কোথায় গিয়ে ঠেকছে? তাদের জীবনের মানে ইতিহাস হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই তো পাচ্ছে না তারা জীবনে। এমনকি তো আমি শুনেছি সেক্সুয়াল প্রবলেমও তাদের বোধহয় চলে আসতে পারে। অবশ্যই এখান থেকে বারবারই বলছি সুগারটাকে অবহেলা করা যাবে না, এখান থেকে অনেক প্রবলেম আসে। আর তাছাড়া এটা হচ্ছে আপনাকে প্রপার ট্রিটমেন্ট করাতে হবে। এই বারবার বলছি যে ট্রিটমেন্টটা প্রপার না করালে আপনাকে সেই দীর্ঘদিন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। তাই স্টার্টিংয়েই যদি আপনার ধরা পড়ে, আপনি যদি রিপোর্টসে পেয়ে যান যে আমার সুগার হয়েছে, তাহলে প্রপার ট্রিটমেন্ট করুন, প্যাঙ্কিয়াসের ট্রিটমেন্ট করুন, যেটা আমরা দিই, যেটা অন্য কোথাও দেয় না। আমরা প্যাঙ্কিয়াসের ট্রিটমেন্ট করি, সেইটাকে যদি আমরা সুস্থ করতে পারি দেখবেন সুগার একটা সময়তে কন্ট্রোল হবেই। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, মিলন মন্ডল। হ্যাঁ বলুন মিলন বাবু, কি সমস্যা? বলছি দিদি, আমার মানে এই 5-6 দিন হলো প্রচন্ড পেটে গ্যাস হচ্ছে এবং খিদে হয় না, পেট ভার হয়ে আছে আর গলা বুক জ্বালা করছে, এই জন্য একটু ইয়ে করছে। আপনার কি পেট পরিষ্কার থাকছে? পেটে দিনে 1-2বার, কোনোদিন 1বার, কোনোদিন 2বার পায়খানা হচ্ছে। আগে কি কখনো আপনার বড় কোনো রোগ হয়েছিল? বড় জন্ডিস? তেমন না। না, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। প্রথমত ওনার যেটা হচ্ছে, উনি বললেন গ্যাস অম্বল হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ট্রিটমেন্ট আছে, অবশ্যই ট্রিটমেন্ট আছে, কিন্তু বারবার বলি যে আমরা আগে কজটা খুঁজে বার করি। তো ওনাকে জানতে হবে যে ওনার কী কারণের জন্য ওই গ্যাস অম্বলটা হচ্ছে। আইদার লিভারের কোনো প্রবলেম হচ্ছে না অন্য জায়গার কোনো প্রবলেম হচ্ছে, সেটা ভালো করে দেখে নিতে হবে। তো ওনাকে একটা কথাই বলবো যে ট্রিটমেন্ট আছে অবশ্যই, এবং সেটা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট। আমরা এইভাবে ট্রিটমেন্ট করি না যে হ্যাঁ এইটা হচ্ছে দিয়ে দিলাম সিমটম অনুযায়ী, সেরকম নয়। আমরা বারবারই বলি যে আমরা রুটের ট্রিটমেন্ট করি, তাহলে গোড়া থেকে রোগ আমরা সারাই। সেই কারণে গোড়াতে আমাকে সেটাকে জানতে হবে যে এটা কী কারণে হচ্ছে। আপনি একবার আসুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কাছাকাছি সেন্টারেতে আসুন, আমরা দেখি যে আপনার কি কারণে হচ্ছে। তাহলে যদি ওই রোগটার ট্রিটমেন্ট দিতে পারি তাহলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন এবং উইদাউট মেডিসিনে সুস্থ থাকবেন। একদম। পাশাপাশি যাদের ওজন বৃদ্ধি পাচ্ছে, মানে ওজন বেড়ে যাওয়াটা, অনেকে ভীষণ ফিগার কনসাস, তারা জিমে যাচ্ছে, তারা এক্সারসাইজ করছে, কিন্তু অনেকে একদম এলোমেলো ব্যাপারটাতে, মানে একদম উদাসীন। ওজন যাদের হু হু করে বাড়ছে তাদের কি সুগার বা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার বা অস্থির সমস্যা বেড়ে যাওয়ার এই ধরনের প্রবণতাগুলো বাড়ে? অবশ্যই, যদি আমাদের ওজন যদি ঠিকঠাক মতো মেনটেন না করতে পারি, আমাদের সেখান থেকে একটা ডায়াবেটিসের সমস্যা আসতে পারে, এবং যত ওজন বাড়বে আমাদের হাঁটুর ওপরে চাপ পড়বে, সেখান থেকে একটা আর্থারাইটিসের প্রবলেম আসে। তো বারবার ধরে বলবো যে আমাদের লাইফস্টাইল, এই সুগারের ক্ষেত্রে মেনলি যেটা হচ্ছে লাইফস্টাইলটাকে মেনটেন করা। তো আর অন্যান্য রোগও আছে যেখানেতে লাইফস্টাইলটা খুবই দরকার, যেমন আর্থারাইটিসের ক্ষেত্রে এই যে অনেকে বসে থাকে, অনেকে এক নাগারে বসে বসে কাজ করে, তারপর কম্পিউটারের সামনে বসে অনেকক্ষণ কাজ করছে, তাদের ক্ষেত্রে স্পন্ডালাইসিস দেখা যাচ্ছে। অনেকে কি করে, একটুখানি লাইফস্টাইলের মধ্যে একটু মর্নিং ওয়াক কিংবা ইভিনিং ওয়াক অনেকেই করে না, সেখান থেকে দেখা যায় যে যাদের সুগার আছে সেটাও কন্ট্রোল থাকছে না, এবং
সেটা হয়তো বাড়ছে কিংবা ভবিষ্যতে আসার চান্স আছে, কারণ হচ্ছে উনি কোনো রকম ওয়ার্কআউট করছেন না এবং লাইফস্টাইলও সেরকম মেনটেন করছেন না, আস্তে আস্তে ওনার ওজন বাড়ছে, সেখান থেকে অবশ্যই সুগারেতে টার্ন করতে পারে। মানে প্রথমত আমাদের নিয়ম করে একটা এক্সারসাইজ করতে হবে, দ্বিতীয়ত ভালো কিছু খাবারের অভ্যাস করতে হবে। বাড়ির খাবারই খেতে বলছেন ডাক্তারবাবু? দেখুন, আমরা যেটা ট্রিটমেন্ট করি আমরা একটা প্রপার গাইডলাইন দিই। এই নয় যে আপনাকে বলে দেওয়া হবে এইটা খাবেন ওইটা খাবেন, আমরা একদম চার্ট বানিয়ে দিই। আগেই হচ্ছে লাইফস্টাইল মেনটেন করা, তারপর সেখানেই দেখবেন রোগ অনেকটা পরিমাণ কমে গেল। তারপর হচ্ছে কি ওষুধ খাবেন, তারপর ওষুধ বন্ধ হওয়ার পর আপনি কি করবেন, এই টোটাল একটা ট্রিটমেন্ট প্রসেস থাকে। সেই কারণেই আমরা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করতে পারি। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কি প্রবলেম? হ্যাঁ বলছি, আমার মায়ের কোমরে ব্যথা হচ্ছে, মানে কোমরে ওই সিট ডালার নিচে দুদিকে ব্যথা হচ্ছে, বাঁদিকে আর ডান দিকে দুদিকে ব্যথা হচ্ছে, মায়ের ব্যথা হচ্ছে। কোনো রিপোর্ট করিয়েছেন বা কোনো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখা হচ্ছে বলছে ব্যথা ওষুধ খাচ্ছে, না করে তখন ডাক্তার দেখাবো বলছে। না, ঠিক আছে, আপনি শুনুন, বলে দিচ্ছি। সব সময় বলি যে এই ব্যথার ওষুধ এরকম করে দুম করে নিয়ে খাবেন না। এখান থেকে অনেক রকম প্রবলেম আসে। যখন আপনি দেখছেন আপনার ব্যথা হচ্ছে, আপনাকে জানতে হবে যে কি রোগ আপনার হচ্ছে, কেন ব্যথাটা হচ্ছে। সেই কারণে বারবার বলছি, আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কাছাকাছি সেন্টারেতে আসুন, আমরা ডায়াগনোসিসটা করি যে কেন হচ্ছে। ব্যথার ওষুধ খেয়ে কোনো রকম সলিউশন হবে না, আর এবং আপনাকে লং টাইম খেতে হবে। তো আপনারা আসুন, আমরা দেখে নিই কী কারণে হচ্ছে রোগটা, আমরা বলে দেবো এর জন্য কি করবেন, কি লাইফস্টাইল থাকবে, কি আপনার ওষুধ খাবেন এবং কতদিন খাবেন। একদম ঠিক কথা। আর এই সব কিছুর জন্য হেল্পলাইন নাম্বার নোট করতে হবে। তার পাশাপাশি বলবো কলকাতার চেম্বারগুলোর কথা। কলকাতায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউন, কালীঘাটে এবং আপনারা পাচ্ছেন হাতিবাগানে। হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, সেখানে সোম এবং শুক্র পাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করুন। এছাড়া কিন্তু আপনারা কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন। চেম্বার পাচ্ছেন মিদনাপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে, মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গল ঘাসা বন্ধুরা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া ত্রিপুরায় চেম্বার পাচ্ছেন, আসামে চেম্বার পাচ্ছেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। বাংলাদেশে চেম্বার পাচ্ছেন, এপ্রিল মাস থেকে বাংলাদেশে চেম্বার পাচ্ছেন, এটা কিন্তু খুব সুখবর। এবং তার জন্য ফোন নাম্বার হচ্ছে 9831020886, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, নাম লেখান, আপনার রিলেটিভ যাদের রিলেটিভ বাংলাদেশে রয়েছে তাদেরকে বলবো যে একটু জানিয়ে দিন রিলেটিভদের যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিকিৎসকরা কিন্তু পৌঁছে যাচ্ছে এখন বাংলাদেশে, তাই সেখানেও কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ট্রিটমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। আর শনিবার আর রবিবার করে এখন থেকে কিন্তু কলকাতাতেও কিন্তু চেম্বার হচ্ছে। অর্থাৎ কলকাতাতে যে অভিযোগটা আপনাদের ছিল যে শনি এবং রবি ছুটির দিন কিন্তু ডাক্তারবাবুরা সবাই বাইরে থাকেন, তো সেখানে ডাক্তারবাবুরা কিন্তু এখন থাকছেন কলকাতাতে শনি এবং রবিবার। অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিকিৎসকের সংখ্যা কিন্তু বাড়ছে, চেম্বারের সংখ্যাও বাড়ছে, চিকিৎসকের সংখ্যাও বাড়ছে। তো সেক্ষেত্রে সুযোগগুলো আমরাই কিন্তু অনেকটা বেশি পাবো। তো প্রত্যেকটা সুযোগকে অবশ্যই কাজে লাগাতে হবে। তাই বাড়িতে বসে না থেকে হেল্পলাইন নাম্বারে ফোন করে কাছাকাছি চেম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। সুগার বা ডায়াবেটিস নিয়ে আমরা কথা বলছিলাম এবং অনেকের মনে একটা টেনশন থাকে, মা বা বাবার যদি সুগার বা ডায়াবেটিস থাকে এবং তারা যদি এই ধরুন বড় বড় সমস্যায় ভোগে, তো সন্তান হিসেবে আমাদেরও কি সেটা একটা দায়ভার নিতে হবে, মানে আমাদেরও কি রোগটা হতে পারে? হ্যাঁ, অবশ্যই জেনেটিক কারণে তো হয়ই, এই সুগারটা জেনেটিক কারণে হয়। সেই কারণে বলবো যাদের আছেন যে আমার বাবা মার সুগার আছে, ওনাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আগে থেকেই একটা লাইফস্টাইলকে মেনটেন করুন। আপনারা প্রপারলি ডায়েট আপনারা নিন, আপনারা একটু এক্সারসাইজ রাখুন এবং প্রপার লাইফস্টাইল আগে থেকেই মেনটেন করতে থাকুন, যাতে ওই জিনিসটাকে আটকানো যায়। এই নয় যে যাদের জেনেটিক থাকে না তাদের হয় না, তাদেরও হয়। সবার ক্ষেত্রেই বলার যে প্রপারলি একটা লাইফস্টাইল আপনারা মেনটেন করুন, ওয়ার্কআউট করুন, ঠিক টাইমের মধ্যে খাওয়া দাওয়াগুলো করুন, দেখবেন এখান থেকে অনেকটা ভালো থাকবেন আপনারা।
একদম। এমনকি যদি কিডনির সমস্যাও আপনাদের সুগার থেকে আসে তারও ট্রিটমেন্ট বোধহয় আমরা পেয়ে যাচ্ছি। অবশ্যই যে কোনো রকম কমপ্লিকেশনের ট্রিটমেন্ট অবশ্যই পাবেন, এবং সেটা লাইফ টাইম করতে হবে না, বারবার বলছি, জোর গলায় বলছি। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, কিন্তু পরবর্তী অনুষ্ঠানে আবারও আমরা সুগার এবং সুগার থেকে আসা বিভিন্ন ক্রিটিক্যাল সমস্যাগুলো নিয়ে কিন্তু কথা বলবো, অন্যান্য সমস্যা নিয়েও কথা বলবো, তাই নজর আপনাকে রাখতে হবে অবশ্যই এই অনুষ্ঠানের দিকে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।